এখনও নাকি সেই সাহেবের বুট পরে হাঁটাফেরা করা চলাফেরা করার আওয়াজ নাকি এখনও শোনা যায়। একদিন তারা সবাই ঘুমোচ্ছেন এবং ছোট দাদু ঘুমোচ্ছেন রাত্রেবেলা। হঠাৎ দেখেন যে উঠে তার পাশে তার বাচ্চা এবং স্ত্রী অর্থাৎ ছোট ঠাকুমা নেই। তাদের বাড়ির পিছনে যে গোয়াল ঘরটা আছে সেখানে তার স্ত্রী মানে ছোট ঠাকুমা বসে মাটি খুঁড়ছেন এবং বাচ্চাটা পাশে শুয়ে আছে। এবার তখন সে নাকি চিৎকার করে করে বলে যে আমি নিয়ে যাব, আমি ওকেও নিয়ে যাব, আর ওরা আমাকে নিয়ে যাচ্ছে। তো ঘটনাটা ঘটে আমার এক বান্ধবীর বাবার ফ্যামিলির সাথে। আচ্ছা, তো বান্ধবীর নাম প্রিয়া। এটা কি ছদ্মনাম? হ্যাঁ, এটা ছদ্মনাম ব্যবহার করছে। আচ্ছা। প্রিয়া হচ্ছে যে বড় দাদু তার নাতনি। আচ্ছা, এবং তার ছোট দাদুর ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটে। তো তার দাদু মানে প্রিয়ার দুই দাদু? হ্যাঁ, দুই দাদু। তো তারা একই বাড়িতে বাস করতেন, কিন্তু বাড়িটা যেহেতু ইউ শেপের তো মাঝখানে একটা পার্টিশন আছে এবং তাদের খাওয়া দাওয়া কিন্তু সব আলাদা, কিন্তু একই বাড়িতে বাস করতেন। এবার তার ছোট দাদু, তাদের বাড়িতে গোয়াল ছিল, গরু ছাগল এইসব ইত্যাদি ছিল। তো তার ছোট দাদু ওসব দেখাশোনা করতেন এবং বড় দাদু চাষবাস করতেন, গ্রামের লোকরা যেরকম করে। তো ঘটনাটা ঘটে সিউড়িতে। এবং তার আগে এই জায়গাটার একটা ব্যাক স্টোরি আছে যে লোকে গুজব ছড়ায় তখনকার দিনে, সেই সময়টায়, যে এটা নাকি অভিশপ্ত একটা গ্রাম, কারণ কি এখানে খুব ভূতের উপদ্রব শোনা যেত সিউড়িতেই। তো কারণ কি সেই জায়গাটা হচ্ছে একটা জমিদার মানে আমলের তখনকার জায়গা এবং সেখানে সাহেবদের যাওয়া আসা ছিল। এবং সবাই বলে যে এখনও নাকি সেই সাহেবের বুট পরে হাঁটাফেরা করা চলাফেরা করার আওয়াজ নাকি এখনও শোনা যায়। এবং পার্টিকুলারলি যে শুধু কোনো কোনো জায়গায় এরকম কিন্তু না, গোটা গ্রামে হয়তো সবাই রাত্রে শুয়ে আছে, তারা শুনছে যে তাদের বাড়ির আশেপাশে দিয়ে কোনো একজন বুট পরে কোনো একজন লোক হেঁটে হেঁটে যাচ্ছে। মানে এটা কি সিউড়ির আশেপাশের কোনো একটা গ্রাম? হ্যাঁ, সিউড়ির আশেপাশে কোনো একটা গ্রাম। এবার তো রীতিমতো ওখানকার গ্রামের লোকরা খুব ভয়েই থাকতো এবং সবারই বাড়ির সামনে লাল রঙের কাপড় বেঁধে, ওগুলো কিন্তু ঝোলানোই ছিল সবার বাড়ির সামনে, মানে ওরা প্রিকশনস অলরেডি নিয়ে রাখতো আগে থেকে। এবং কিছু কিছু জন সেখানে ক্লেমও করেন নাকি তারা দেখেওছেন সে সাহেবকে রাতের অন্ধকারে, মানে নিমেষের মধ্যে দেখে তারা যেন সেই রাতের অন্ধকারেই তারা যেন মিলিয়ে যায়। এবার এক দুজন না, বেশ কয়েকজনকে এরকম গ্রুপ ক্রিয়েট করে হাঁটা চলা করতে দেখেছেন। পাশের গ্রামের যারা ছিল তারা এই গ্রামে আসতে খুবই ভয় পেত এই জন্য। তো এরা একটু আইসোলেটেড থাকতো এই গ্রামের বাসিন্দারা। তো ঘটনার একদম সূত্রপাতে আমরা একটা সিন শুনতে চলেছি যেটা খুবই প্যাথেটিক, যে প্রিয়ার ছোট দাদু, তার 3টে ছেলে, একজন 12 বছর, একজন 13 বছর, আর একজন একদম সদ্যজাত কোলের শিশু। তো সেই 12 বছরের একজন ছেলে, তিনি রাত্রেবেলায় হঠাৎ সুইসাইড করেন। ওইটুকুনি বাচ্চা তো গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন এবং তার রিজন কেউই জানতে পারেন না। এবং বাড়িতে তো খুব শোকের। সুইসাইড করলো? হ্যাঁ, ওইটুকুনি বাচ্চা। বাড়িতে তো তখন শোকের ছায়া। তো তারপর ওর 2 দিনের মধ্যেই তার যে ভাই ছিলেন, মানে যে 13 বছরের, তিনিও সুইসাইড করেন। ওর যে বড়টা ছিল, তো তিনি ওই সেম ভাবে গলায় দড়ি নিয়ে সুইসাইড করে নেন। তো পরপর এভাবে 2টো মৃত্যু তার মা নিতে পারেননি, মানে ছোট ঠাকুমা নিতে পারেননি। তিনি তারপর থেকে একদম উন্মাদের মতো ব্যবহার করতে লাগলেন। তার যে সদ্যজাত যেই বাচ্চাটি ছিলেন তার খেয়াল তো দূরের কথা, মানে তাকে খাবারও এক প্রকার দিতেন না। এবং বাড়ির লোকেরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো, যে তিনি নিজেকে খুব আইসোলেটেড রাখতে পছন্দ করতেন, কারোর সাথে কথা বলতেন না, অন্ধকার করে থাকতেন এবং নিজের মনে যেন বিড়বিড় করে কারোর সাথে কথা বলতেন এবং তুই তুই করে কথা বলতেন। তো সবাই ভাবতো যে রিসেন্টলি তো 2টো সন্তান হারিয়েছেন, তো তাই শোকে হয়তো কোনো মানসিক কারণে উনি এরকম করছেন, তো 1-2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হলেই হয়তো ভালো হতো, কিন্তু ঠিক হয়নি। তো এরপর যে ঘটনাটা ঘটে, যে একদিন তারা সবাই ঘুমোচ্ছেন এবং ছোট দাদু ঘুমোচ্ছেন রাত্রেবেলা। হঠাৎ দেখেন যে উঠে তার পাশে তার বাচ্চা এবং স্ত্রী অর্থাৎ ছোট ঠাকুমা নেই। তো রাত্রেবেলা অত রাত্রে কোথায় গেছে, এবং তার যেহেতু একটা মানসিক তখন প্রবলেম চলছে, তো তিনি আর বুঝতে দেরি করেন না তার মানে কোনো গন্ডগোল আছে। তো তিনি দরজার দিকে তাকিয়ে দেখেন দরজাটা খোলা হাট করে। তো তিনি বাইরে বেরোন এবং বারান্দা বরাবর হাঁটতে থাকেন এবং হাঁটতে গিয়ে তিনি লক্ষ্য করেন যে কোনো একটা মাটি খোঁড়ার আওয়াজ উঠছে। এবার এত রাতে বাড়ির ভেতরে মাটি কে খুঁড়বে? তো তিনি বারান্দার পাশে, মানে খোলা বারান্দা, পিলার আছে আর মাঝখানে একদম খোলা, দেখা যাবে নিচে কি হচ্ছে না হচ্ছে।
তো নিচে তাকান এবং তাকিয়ে দেখেন তাদের বাড়ির পিছনে যে গোয়াল ঘরটা আছে সেখানে তার স্ত্রী মানে ছোট ঠাকুমা বসে মাটি খুঁড়ছেন এবং বাচ্চাটা পাশে শুয়ে আছে। তার এবার আর 2 সেকেন্ডও ভাবতে সময় লাগলো না যে এরপর কি পরিণতি হতে চলেছে। এবার তিনি দৌড়ে নিচে যান এবং তিনি নিচে যখন পৌঁছেছেন তখন অলরেডি ওনার গর্ত খোঁড়া হয়ে গেছে। উনি বাচ্চাটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে এরকম এরকম করে মাটির উপরে দিচ্ছেন। তো তিনি তো রেগে যান এবং ঠেলে দিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নেন। এবার যেহেতু একদম কিছু সময়ের জন্য এটা হয়েছে, তো বাচ্চাটা সেরকম কিছু না হলেও তিনি রাগারাগি করে চিৎকার চেঁচামেচি করতে লাগেন এবং বলেন যে আরে তোমার মাথা খারাপ হয়েছে নাকি, এইটুকুনি বাচ্চা, কি হচ্ছে এইসব। এবং বাচ্চাটা তখন কাঁদতে লাগে ওইসব আওয়াজ শুনে এবং তার পরিবারের লোকরাও তখন উঠে পড়েন এবং উঠে পড়ে সঙ্গে সঙ্গে নিচে আসেন এবং বলেন যে কি হয়েছে বলতে বলেন। তো বলেছে এই কাণ্ড করেছে, তোমার পাগল হয়ে গেছে, এরকম রেগে গেছেন খুবই। তো তার বাড়ির লোকেরা তাকে সাজেস্ট করেন যে ঠিক আছে তাহলে আজকে বাবুকে আমার কাছে থাকতে দে, তোরা যা শো, সকালবেলা দেখা যাবে। এবার তাই হলো। কিন্তু এসবের মধ্যেও লক্ষ্য করার জিনিস একটা হলো যে ছোট দিদা যে ছোট ঠাকুমা এত ঝামেলা হলো বাড়িতে, ওরা সবাই যাচ্ছে তাই বলছে, সে কিন্তু খুব স্বাভাবিক আছে, যেন কিছু হয়নি। মানে তার যে নিজের সন্তানকে তিনি এরকম করতে যাচ্ছিলেন আর তিনি না মনে হচ্ছিল যেন তিনি কোনো ঘোরে আছেন। তো মানে তার বডিটা যেন তার নিয়ন্ত্রণেই নেই আর। সো এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং তারা রাত্রে সেই রাতটা কোনোভাবে কাটায় এবং পরের দিন সকালে আর এ ব্যাপারে কোনো কথা তারা বলেননি। শুধু ছোট দাদু বলেন তার ভাইয়ের স্ত্রীকে, মানে বড় ভাইয়ের স্ত্রীকে, যে তুমি একটু চোখে চোখে রেখো, আজকে আমাকে যেতে হবে একটা কাজের জন্য, এই বলে তিনি বেরোন। তখন ছোট ঠাকুমা বাচ্চাটাকে খাওয়াচ্ছিলেন। তিনি বেরোন এবং তার 1 ঘন্টা পর তার কাছে খবর যায়, একজন শ্রমিক তাদেরই খবর যায় যে বাবু তাড়াতাড়ি বাড়ি চলুন, ছোট গিন্নি গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করে নিয়েছেন। এবার এটা শুনে তো তার মানে একদম মাথায় বজ্রাঘাত পড়লো যে এটা কী করে সম্ভব, 1 ঘন্টা আগে তো ঠিকই ছিল। তো তিনি দৌড়ে যান বাড়িতে এবং কান্নায় ভেঙে পড়েন। তো তিনি ভাবতে থাকেন কি তাহলে বাচ্চাটার এবার কী হবে, বাচ্চাটা সদ্য কি তাহলে করেছেন। তো এই কথাগুলো ভাবতে মানে বাচ্চাটার কথা ভাবছে যে বাচ্চাটাও কি ওনার সাথেই মরে গেছে নাকি। তো কারণ কি ওনার মানসিক অবস্থা তো ঠিক ছিল না, তো এটাই হওয়ার মানে সম্ভাবনা ছিল, বাচ্চাকে নিয়েই উনি অ্যাটেম্প্ট নেবেন করেছেন। তো ওই জন্য তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে যান এবং বাড়িতে গিয়ে দেখেন যে তার স্ত্রী মানে একদম একটা মানুষের যেরকম আকার তার থেকে 2 ডবল একদম কমে ছোট বাচ্চার মতো হয়ে শুয়ে আছেন কলা পাতার উপর। এবার তিনি তো কান্নায় ভেঙে পড়েন এবং বাচ্চাটার খোঁজ খবর নেন। তখন বলে বাচ্চাটা ঠিকঠাক আছে। তো তিনি যখন জিজ্ঞেস করেন তখন তার মানে বড় ভাইয়ের স্ত্রী বলেন, মানে প্রিয়ার ঠাকুমা বলেন যে আমি স্নান করতে গেছিলাম এবং ছোট তো খাওয়াচ্ছিল বাচ্চাটাকে, তো আমি স্নান করতে যাই, হঠাৎ আওয়াজ চিৎকার চেঁচামেচি শোনা যায়। এবার তখন যখন আমরা উপরে গিয়ে দেখি তখন দেখছি অলরেডি অনেকটাই পুড়ে গেছে। মানে তারা বুঝে যায় যে এবার আর বাঁচানো সম্ভব নয়, কিন্তু অলরেডি অনেকটা পুড়ে গেছে। এবার তখন সে নাকি চিৎকার করে করে বলে যে আমি নিয়ে যাব, আমি ওকেও নিয়ে যাব, আর ওরা আমাকে নিয়ে যাচ্ছে। তো এটা ভারী আশ্চর্যকর ব্যাপার যে একটা মানুষ যখন পড়ে তখন নিশ্চয়ই সে 2-3 সেকেন্ডের মধ্যেই পুড়ে যাবে না, বেশ অনেকক্ষণ সময় লাগবে। কিন্তু ততক্ষণ কিন্তু উনি চিৎকার করেননি কোনো। এবার ততক্ষণ যদি চিৎকার করতো তাহলে তো তাকে বাঁচানো যেত, কিন্তু তিনি তো করেননি। একদম যখন 80% অ্যাভাব পুড়ে গেছে সেই টাইমটায় তিনি চিৎকার কি করেই বা করছেন। আর মানে এটা ভেবেই তো অবাক লাগছে যে মানে আমাদের গায়ে একটুখানি মানে একটু যদি দেশলাইয়েরও আগুন লাগে তাহলে দেখবি আমরা করে চিৎকার করি। সেখানে একটা মানুষ এতটা পুড়ে গেছে অথচ সে চিৎকার করেনি। এটা কতটা ক্রিপি না পুরো ব্যাপারটা, কতটা ভয়ানক এই পুরো ব্যাপারটা, যে দাউ দাউ করে একটা মানুষ জ্বলছে, সে কোনো আওয়াজ করছে না, সে চিৎকার করছে না। এটা পুরো ব্যাপারটাই তো ভৌতিক। তারপর এবং যখন চিৎকারটা করেন তখন তো এই স্পেসিফিক লাইনগুলো বলেন যে ও আমাকে নিতে আসছে আর আমি এদেরকে ছেড়ে যাব না। তো এই ধরনের কথাবার্তা বলেন এবং তিনি যখন এগুলো বলেন তো ইনিও কান্নায় অলরেডি ভেঙে পড়েছেন। বাড়িতে পরপর 3টে অপঘাতে মৃত্যু এবং গোটা ঘটনাটা ঘটে কিন্তু ঠাকুর ঘরে। ঠাকুর শুদ্ধ তিনি কিন্তু পুড়ে গেছেন। তো একদম ঘোর অমঙ্গল যাকে বলে। গ্রামের লোকেরা প্রায় ওনাদেরকে মানে আইসোলেটেডই রেখেছেন, কোনো তাদের সাথে যোগাযোগ নেই, পাড়া প্রতিবেশী যারা কোনো যোগাযোগ নেই এবং কোনো হেল্পও ইভেন করেননি তাদেরকে। সেই টাইমটা একটা টাফ টাইম গেছে তাদের উপর।
তো এরকম হয়। তারপর থেকে প্রিয়ার ঠাকুমা এবং দাদু বলেন যে আচ্ছা তোর ছেলেটা আমার কাছে থাকবে, আমার কাছেই মানুষ হবে। এবং সত্যি তিনি মানে একদম মাতৃরূপেই তাকে মানুষ করেছেন এবং খুব স্নেহ করতেন। এবং তারপর থেকে এটাই যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়, তো বাচ্চাটাও এবার ওদের বাড়িতেই মানুষ হতে থাকে। এবং এই দুর্ঘটনা ঘটার ঠিক 2 দিনের মধ্যেই আবার মানে তাদের বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন কেউ হয়তো শুয়ে আছে রুমে, সেরকম মানে তাকে মনে হচ্ছে যেন কেউ ঠিলে ফেলে দিচ্ছে এবং তিনি পড়ে যাচ্ছেন রীতিমতো। অথচ শোয়ার ঘর হয়তো কোনো সময় গুছিয়ে রাখা হয়েছে এবং দেখছেন যে ওটা একদম উলট পালট করা হয়ে গেছে। খাবার দাবার পচে যাচ্ছে, গন্ধ হয়ে যাচ্ছে এবং বাড়িতে সারাক্ষণ যেন কোনো একটা আষ্টে গন্ধ, মানে সারাক্ষণ যেন বাড়িতে আষ্টে গন্ধ। এত পুজো করছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, তাও আষ্টে গন্ধ যাচ্ছে না। তো একদিন দুপুরবেলার ঘটনা এটা। তখন ওই কাকাটা, মানে কাকাই হচ্ছে তো ওর বাচ্চাটা, তখন হয়তো 1-2 মাসের হবে হয়তো। তো সে খাটে শুয়ে আছে এবং প্রিয়ার ঠাকুমা সেও খাটে শুয়ে আছে এবং শুয়ে থাকতে থাকতে তার চোখ লেগে যায়, বড় ঠাকুমা। তো তার চোখ লেগে যায় এবং তিনি ঘুমিয়ে যান। হঠাৎ করে তিনি একদম জোর আঘাতে মাটিতে পড়ে যান এবং উঠে যখন তাকিয়ে দেখেন তখন দেখছেন কোনো একটা কালো অবয়ব তার বাড়ির পিছনে, দরজা ছিল রুমটার পিছনে, তো সেই দরজা দিয়ে সাট করে বেরিয়ে যান এবং তিনি লিটারালি উপভোগ করেন যে কেউ যেন তাকে লাথি মেরেই ফেলে দিয়েছে, বুঝতে পারেন। এবং বাচ্চাটা খাটের উপর বসেই আছে। এবার এই ঘটনাটা ঘটার পর তিনি ভয় পেয়ে যান এবং তার থেকেও বড় ব্যাপার যে তার আঘাতটা এতটাই মানে ক্রিটিক্যাল হয়ে যায় যে তিনি 2-3 সপ্তাহ তো উঠতেই পারেন না খাট থেকে, বেশ জোরে, প্রচন্ড জোরে। তো এবার ওরকম হয়, এবার ডাক্তার দেখানো হয়, কিন্তু তাতেও কোনো মানে কিছু হচ্ছিল না। তো তাই জন্য তাকে মানে প্রায় অনেক সপ্তাহই তিনি খাটেই সব কিছু করেছেন। এবং তার মাঝে তিনি যখন একটু একটু সুস্থ হতে লেগেছেন, সেদিন আর কি দুপুরবেলার ঘটনা যে তিনি খাটে শুয়েই আছেন এবং বাচ্চাটা মাটিতে বসে খেলছে এবং তার পিছনে মানে বাচ্চাটার পিছনে একটা স্ট্যান্ড ফ্যান ছিল যেটা চলছিল, তখন গরমের টাইম। তো এবার হঠাৎ সে ঠাকুমা লক্ষ্য করে যে স্ট্যান্ড ফ্যানটা চলতে চলতে মানে একটা বিকট আওয়াজ দিয়ে বন্ধ হয়ে বাচ্চাটার ঘাড়ের উপর পড়ে যায়। এবার যখন পড়ে যায় তখন যেন সেই রুমটাতে একটা তাণ্ডবের মতো একটা হাওয়া বইতে থাকে এবং তারপর জানলাটা বন্ধ খোলা এরকম হতে থাকে। তো এই দৃশ্য তিনি নিজের চোখে দেখছেন, কোনো ভুল মানে কোনো ব্যাপারই নয় এসব। তো পড়ে যায় এবং বাচ্চাটা রীতিমতো কাঁদতে শুরু করে। এবার ঠাকুমাটার তো কোমরে ব্যথা, এবার সে তো নিজে উঠে গিয়ে যেতে পারছে না, তো তিনি চিৎকার করছেন। তখন ছিল ওই প্রিয়ার দাদু, তখন বাড়িতে ছিলেন সেই সময়, এবং তিনি উঠে এসে বাচ্চাটাকে কোলে নেন। তো বাচ্চাটা সেরকম কোনো আঘাত না লাগে, কোনো সেরকম ব্যাপার হয়নি ক্রিটিক্যাল। কিন্তু এই ঘটনা তিনি তার স্বামীকে তখন বলেন যে এসব হয়েছে। তো দাদু এটা শুনে আর বুঝতে বাকি থাকে না যে তার মানে বাড়িতে কিছু একটা ভৌতিক ঘটনায় ঘটছে, মানে এটা কিন্তু কোনো মানে সিম্পল কোনো জিনিস নয়।